থাকে, ধরলাম যে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে এটাকে ধরলাম যে এটা ধরলাম বি ফোর্স, যেহেতু বি পয়েন্টে, এই যে বি পয়েন্টে যেহেতু এটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, সো এটা হচ্ছে T1 আর এটা হচ্ছে T2, ঠিক আছে। সো এবং আমাদেরকে বলে দেওয়া আছে কি রেজাল্টেন্ট ফোর্সটা কি বরাবর কাজ করবে, এরকম হরাইজন্টাল থাকবে, ঠিক আছে। সো হরাইজন্টাল যদি থাকে তাহলে হচ্ছে কি এটা যদি হরাইজন্টাল রেজাল্টেন্ট ফোর্স হয় তাহলে কি হবে, এটা আসলে আমার একটু হরাইজন্টালি এই ফোর্সটা একটু লম্বা হইতে হবে, এটা ধরলাম যে আমি T1 আর এটা হচ্ছে T2। সো এখন এইটা কি করতে পারি আমরা, প্যারালোগ্রাম সূত্র অনুযায়ী T1 এবং T2 বরাবর হচ্ছে এখানে দুইটা আমরা চাইলে প্যারালোগ্রাম এঁকে দিতে পারি, এবং এই প্যারালোগ্রামটা দিয়ে এই যে T1 এবং T2 যে এখানে যে মাঝখানে রেজাল্টেন্ট ফোর্স আছে সেটা হচ্ছে এখানে প্রকাশ পাচ্ছে। সো এটা যদি 5000 হয়, 5K মানে 5000 লিখলাম, আর এখানে এটার অ্যাঙ্গেলটা দেয়া আছে কত, এটা দেয়া আছে 30 ডিগ্রি, এটা হচ্ছে কি আলফাটা আমাদের এই প্রবলেমের জন্য বলেই দেয়া আছে 45 ডিগ্রি, সো আমি এটা 45 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। সো এখন এখানে এখন আমি চাইলে এটা যেহেতু হচ্ছে একটা প্যারালোগ্রাম, প্যারালোগ্রামের সূত্র অনুযায়ী তোমরা জানো যে হচ্ছে কি হবে, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে, সো এইটা হয়ে যাবে 30 ডিগ্রি, আর তার করেসপন্ডিং এইটা হয়ে যাবে, এটা কত ডিগ্রি হবে, এটা কত হবে, 45 ডিগ্রি হবে, 45 স্যার। হ্যাঁ। তাহলে এইটা যদি 45 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত, কত হবে এই অ্যাঙ্গেলটা, 105 ডিগ্রি, ঠিক আছে, ঠিক আছে। সো এই যে এখন এইটার পরের পার্টে যাওয়ার আগে একটা জিনিস বলি, তোমাদের এই যে মেকানিক্সের যে প্রবলেমগুলো করবা, এই মেকানিক্স প্রবলেমের হচ্ছে কি একটা বিরাট অংশ, মানে একটা বড় মানে তোমরা অঙ্কটা অ্যাকচুয়ালি পারবা কি পারবা না সেটা একটা বড় অংশ ডিপেন্ড করে জিওমেট্রির উপরে, ঠিক আছে, জিওমেট্রি। এই যে জিওমেট্রিটা কেন ডিপেন্ড করে, এই যে জিওমেট্রির উপর ডিপেন্ড করে এই যে অ্যাঙ্গেল গুলো বের করাটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, বিভিন্ন ডিরেকশনে ফোর্স কাজ করতেছে, সো তাদের মধ্যে কত অ্যাঙ্গেল আছে সেটা অনেকগুলো প্রবলেম দেখবো, যে অ্যাঙ্গেলটা ঠিক মতো আইডেন্টিফাই করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবং আমি এতদিন এই যে গত 3-4 বছর ধরে এই কোর্সটা নিচ্ছি, এই কোর্সে দেখতেছি যে তোমাদের এই যে অ্যাঙ্গেল বের করাটাতে হচ্ছে তোমাদের ভুল হয়, অথচ এটা একদম তোমাদের প্রাইমারি স্কুলের নলেজ, জিওমেট্রির মাধ্যমে বিভিন্ন ট্রায়াঙ্গেলের হচ্ছে যে বা রেক্ট্যাঙ্গেল অ্যাঙ্গেল বের করা। সো আই উড সাজেস্ট যে হচ্ছে যে এই যে বিপ্রতীপ কোণ, তারপর সমকোণ, তারপর হচ্ছে যে কি এইসব যত রুল আছে সেই জিনিসগুলো আছে তোমরা একটু রিভিউ করবা আর কি, যে আসলে কোনটা কি মনে থাকে না। আমি আবারও বললাম যে তোমরা ইউনিভার্সিটিতে পড়ো বলে তোমাদের সব মুখস্থ থাকবে সেটাও না, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু মানে ঝালাই করে নিলে আমার মনে হয় বেটার হয় জিনিসগুলো বোঝার জন্য, ঠিক আছে। সো এটা 105 ডিগ্রি হলো। এখন এই যে প্যারালেলোগ্রাম আঁকলাম, তার মানে দাঁড়াচ্ছে এটা যদি T1 হয় এটাও T2, এটা হবে T2, কারণ সূত্র অনুযায়ী যে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান। সিমিলারলি হচ্ছে এইটা যদি T1 হয় তাহলে এটাকেও T1 রিপ্রেজেন্ট করতেছে, এটাকে T1 দেওয়া যায়। সো এইটার মাধ্যমে এখন আমরা একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, এখানে হচ্ছে বিভিন্ন রিলেশন ট্রায়াঙ্গেল এবং ইয়ে পেলাম। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা সূত্র ইউজ করবো সেটা হচ্ছে কি সাইন রুল ইউজ করবো। সাইন রুল কি কারো মনে আছে, ট্রায়াঙ্গেলের সাইন রুল? জি স্যার। স্যার ওই লম্ব বাই অতিভুজ। না, সাইন রুল এটা না। কি রুল, সাইন রুল বলো তো? স্যার ওই অ্যাঙ্গেল এ ডিভাইড বাই সাইন, মানে সাইড এ ডিভাইড বাই সাইন এ। ইয়েস ইয়েস, গুড। সো তার মানে দাঁড়াচ্ছে কি আমরা এটা তোমাদের অনেকেরই মনে আছে, ভেরি গুড। মনে যার মনে নেই তার তাকে কষ্ট পাওয়ার কিছু নেই, এটা আমারও না দেখলে আমারও মনে থাকতো না, যে কোন একটা যদি ট্রায়াঙ্গেল থাকে, যদি ট্রায়াঙ্গেলের 3টা বাহু হয় এ বি সি, এবং এই প্রত্যেকটা বাহুর অপোজিটের অ্যাঙ্গেল যদি হয় বড় হাতের সি, বড় হাতের এ, একটু বড় করে রাখলে ভালো হতো, আর এটা হচ্ছে বড় হাতের বি, তাহলে সাইন রুল অনুযায়ী এটা কি লেখা যায়, এ ডিভাইডেড বাই সাইন এ, সাইন ক্যাপিটাল এ। আজকে আমার আসলে ট্যাবটা নাই তো এই জন্য একটু সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে, আচ্ছা অসুবিধা নেই, নেক্সট ক্লাস থেকে নিয়ে আসবো। এ বি হচ্ছে যে কি সাইন বি, আর হচ্ছে কি সিটা ইকুয়াল টু সি বাই সাইন সি। মনে আসছে এখন সবার? সবার মনে আসছে? সবাই তো এটা দেখছো অবশ্যই। জি স্যার। ইন্টারে দেখছো। সো এইটা হচ্ছে কি সাইন সি, এটা হচ্ছে সাইন বি হবে, সরি, ঠিক আছে। সো এই সাইন রুলটা হচ্ছে কি আমরা এখানে ইউজ করব, কারণ হচ্ছে এখানে কি আছে দেখো, এই সাইন রুলটার সুবিধাটাই হচ্ছে কি যে এই 4টা জিনিসের মধ্যে যদি 3টা জিনিস জানা থাকে তাহলে আরেকটা জিনিস খুব সহজে বের করা যায়। সো আমি চাইলে এখন কি করতে পারি, এখানে যে আমি যে ট্রায়াঙ্গেলটা আঁকলাম এই প্যারালোগ্রাম থেকে, এখান থেকে আমি ট্রায়াঙ্গেলটা চাইলে আলাদা করে নিতে পারি। যে কিভাবে করতে পারি, যে নিচেরটাকে করতে পারি, নিচেরটা এখান থেকে কি আসছে, এইটা হচ্ছে T2, এটা হচ্ছে T1, এটা কত 45 ডিগ্রি, আর এটা কত 30 ডিগ্রি, 4 5, আর এটা হচ্ছে 30, আর নিচেরটা হচ্ছে 105, এটা হচ্ছে 105। এবং আমাদের প্রবলেমটাতে বলা হয়েছে আমাদের কি বের করতে বলা হয়েছে প্রবলেমে, T1 T2 T1 T2, তার মানে আমার এইটা কত, এটার ভ্যালু কত,
স্যার ওই যে 5,000 5000 5000 তার মানে, এবং এখন এখানে একটা কথা হচ্ছে স্যার, এটা আপনি ভ্যালু তো, এটা তো একটা লেংথ, এগুলো তো ট্রায়াঙ্গেলের লেংথ, তাহলে আপনি এটাকে কেন ভ্যালু ফোর্স কে কিভাবে করছেন? কারণ হচ্ছে কি আমরা কি করছি, এই যে ট্রায়াঙ্গেলটা আঁকা হয়েছে এই অ্যাঙ্গেলের কারণে এই ফোর্সটা, এই তিনটার অনুপাত এবং হচ্ছে কি অ্যাকচুয়াল ফোর্সের অনুপাত হচ্ছে কি সমান হবে। সো এইটা যেহেতু 5000 বলছি, আমি যদি অ্যাঙ্গেল আঁকি তাহলে এই টিটা ঠিক করেসপন্ডিং T1 এর সমানুপাতিক হচ্ছে এটা হবে। সো এই সেম জিনিসটাকে যদি এখন আমি তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই সূত্রে ফেলে দিই, তাহলে কি হয়ে যাবে যে 5000 ডিভাইড বাই হচ্ছে কি sin 105, তারপরে T1 T2। তো তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে একটু বলো তো কত কত ভ্যালু আসে T1 আর T2, একজন বলো। আমার কাছে করা আছে কিন্তু তোমরা করো, এই জিনিসগুলো একটু নিজেরা নিজেরা করলে তাহলে অভ্যাস হয়, ফাইনালে যেয়ে তাহলে সমস্যা হয় না। কত আসবে T1 T2? কেউ ক্যালকুলেটর চাইবে বের করো, বাসায় আছো যেহেতু ক্যালকুলেটর তো থাকতেই হবে। পাইছো কেউ? না পাইলে বলো, কেউ যদি করতে থাকো বলো করতেছি, নাইলে আর আমি করতেছি। T2 হচ্ছে 2588.19, T2 হচ্ছে 2588, হ্যাঁ ঠিক আছে, আর T2 19, আর T1 T1 হচ্ছে 3660.25। আচ্ছা 366, ঠিক আছে 0। এই যে এটাকে এখন আমরা চাইলে 3660.25, যেহেতু গত ক্লাসে আমরা কি পড়ছিলাম, ওই যে অ্যাকিউরেসির জন্য চারটা লেখো। চারটা রাখলে এক না হয় তাহলে তিনটা রাখা যায়, চারটা রাখা যায়। এটা বাদ দিয়ে দিতে পারি, রাইট? তাহলে 3660 লিখতে পারি। সিমিলারলি এইটাকে 2589 লিখতে পারি, রাইট? এটা কি 2588 আসছে? কারো কত আসছে এটা আসলে? আর কারো ভ্যালু বলো তো? 2589 সামথিং আসার কথা। স্যার হ্যাঁ না স্যার 2588 আসতেছে। তাহলে 89 হবে আর কি। তুমি চাইলে এটাকে 88 লিখতে পারো, এটাকে বাদ দিয়ে, তাই না? 2588 লিখতে জি পারো। স্যার। হ্যাঁ বলো, আরেকজন কি স্যার বললো স্যার বলো। আমার মাঝখানে নেট একটু কেটে গেছিল স্যার, T1 T2 টা একটু আবার বুঝাবেন কেমনে বের করলেন? এইখানে T1 T2, এই যে এখানে এই যে এই ট্রায়াঙ্গেলটার জন্য এই সাইন রুলে ফেলছি, এই যে এর জায়গায় লিখছে হচ্ছে 5000, এই যে এইটা, এই দুইটা মিলাও আর কি, ঠিক আছে? এ এর জায়গায় হচ্ছে 5000, এই বি এর জায়গায় হচ্ছে T2, আর সি এর জায়গায় হচ্ছে T1 দাও, দিয়ে সাইন এবিসি এই যে এখানে অ্যাঙ্গেলটা রিপ্লেস করো, তাইলে হচ্ছে তোমার জি এখান স্যার থেকে বুঝছি স্যার বুঝছি। ঠিক আছে। সো এটা হচ্ছে তোমরা আসলে এই জিনিস আগে বহুবার করছো, কিন্তু তারপর এখানে দেখানো কারণ হচ্ছে যে আমরা এই সাইন রুলটা অনেক জায়গায় ইউজ করবো প্রবলেম সলভিং এর জন্য, ঠিক আছে? সো এটা একটা প্রবলেম গেল। এরপরে হচ্ছে স্যার বলো। স্যার এখানে ওই যে ফোর্সটা তো লিব্রাতে দেওয়া আছে, তাহলে আমরা এখানে ইউনিটে লিব্রে ইউজ করব। লিব্রেতে তো তাহলে ভ্যালুটা আসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পাউন্ড ফোর্স দেয়া আছে, দেখো এখানে কোথায় আছে গেল পাউন্ড ফোর্স, এই যে 5000 পাউন্ড ফোর্স, তাহলে 5000 পাউন্ড ফোর্স দিবা, এলবি ফোর্স, এলবিএফ, জি স্যার এটাই। ঠিক আছে? মানে এখানে সুবিধা যেটা, এটাতে খুব একটা তোমার যে কোনো কিছু কাটাকাটি যায় নাই, কোনো অ্যাঙ্গেল, মানে তোমার ফোর্স যদি মানে ইউনিটের কোনো মিক্স হয় না আর কি। সো পাউন্ড থাকলে পাউন্ডই থাকবে, সমস্যা নাই। যখন আর কি সব ইউনিট মিক্স হবে, ধরো পাউন্ড পার হচ্ছে যে মিটার স্কয়ার এরকম আসবে, তখন হচ্ছে সমস্যা আর কি, ঠিক আছে? বা ইঞ্চ স্কয়ার এরকম। তো সেকেন্ড প্রবলেমটা হচ্ছে কি বলতেছে, দ্য ভ্যালু অফ আলফা ফর হুইচ দ্য টেনশন ইন দ্য রোপ 2 ইজ মিনিমাম, ঠিক আছে? সো এই প্রবলেমটা হচ্ছে কি, তোমরা যে ধরনের প্রবলেম করছো তার থেকে একটু ডিফারেন্ট, হয়তো করছো এই টাইপের। সো এই প্রবলেমটা সলভ করার জন্য এখন আমরা আসলে দেখি যে হচ্ছে যে ওই প্রবলেমটা, আগের প্রবলেমটা কি, ঠিক আছে? এটা হচ্ছে কি আগে ছিল কি 5000, এটা ছিল কি T1, T2 ছিল, আর এটা ছিল, হ্যাঁ বলো। না বুঝি নাই। আচ্ছা বলতেছি, এটা আগে এখানেই তারপর বলতেছি। সো আমাদের ছিল কি T2 T1 ছিল, আর প্রিভিয়াস প্রবলেমটাতে কি ছিল যে আলফাটা ফিক্স করে দেওয়া ছিল, রাইট? আলফাটা কত ছিল? 45 ছিল, এটা ফিক্স করা। কিন্তু সেকেন্ড প্রবলেমে কি বলতেছে? সেকেন্ড প্রবলেমে কিন্তু বলতেছে যে তোমার আলফার ভ্যালু হচ্ছে চেঞ্জ হবে, মানে আলফার একটা স্পেসিফিক ভ্যালু বের করতে বলেছে, কিন্তু আর আলফার ভ্যালুটা দেয় নাই, এবং তার জন্য একটা কন্ডিশন দিছে কি, যে রোপ 2 এর ভ্যালু হচ্ছে মিনিমাম, মানে কার ভ্যালু তাহলে মিনিমাম হইতে হবে? T2 T2 এর ভ্যালু মিনিমাম হইতে হবে। সো এখানে একটা জিনিস, যে জিনিসটা ওরা বলে নাই কিন্তু ওটা তোমাদেরকে ধরতে হবে, সেটা হচ্ছে দুইটা জিনিস বলে নাই। ফার্স্ট অফ অল ওরা কি বলে নাই যে আলফার ভ্যালু বলে নাই, তো আলফার ভ্যালু আমরা ক্যালকুলেট করব। আর এটা কি রেজাল্টেন্টের ব্যাপারে কি কিছু বলা হয়েছে সেকেন্ডটাতে? বলা হয়নি। তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদেরকে রেজাল্টেন্ট কোনটা রাখতে হবে? এই 5000 ফোর্সই রাখতে হবে, এবং সেটা কি হইতে হবে? ডিরেক্টেড অ্যালং দ্য অ্যাক্সিস। তার মানে আমাদের এই ফোর্সটা হচ্ছে ফিক্সড 5000, এবং এটা কি হরাইজন্টালি এদিকে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের ভ্যারি করতেছে কোনটা? আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে ভ্যারি করতেছে আলফা, ঠিক আছে? যদি আলফা যদি এখন ভ্যারি করে, তাহলে কে কে ভ্যারি করবে বলো তো? কার কার ভ্যারি করা উচিত? স্যার T2। খালি T2 ভ্যারি করবে নাকি T1 ভ্যারি করবে? কেন T1 ভ্যারি করবে?
T1 T2 দুইটাই ভেরি করবে স্যার। ভ্যারি করবে, কারণ হচ্ছে যে আমার যদি একটা ছোট হ্যাঁ? হয়ে গেলে স্যার একটা বড় হয়ে যাবে স্যার। হ্যাঁ, একটা ছোট হয়ে গেলে একটা বড় হয়ে যাবে। এই যে যেমন ধরো হচ্ছে টি2 যদি এদিকে 5000 এর কনস্ট্যান্ট রাখার জন্য করা লাগবে। হ্যাঁ 5000 কনস্ট্যান্ট, যদি আমার টি2 এইরকম, যদি আলফার ভ্যালু এতটুকু হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে কি টি2 ভ্যালুটা বাড়তেছে, কিন্তু সেই সাথে কে কমে যাচ্ছে, টি1 কমে যাচ্ছে। সিমিলার যখন আমি এদিকে যাচ্ছি, তখন কি হচ্ছে, টি2 ভ্যালুটা এদিকেও বাড়তেছে, আবার হচ্ছে তখন টি1 এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, টি1 এর ভ্যালু আবার বেড়ে যাচ্ছে। সো এদের দুইজনের করেসপন্ডিং এফেক্টের কারণে ফাইনালি আমরা কি পাবো, এন্ড রেজাল্ট আমার কত 5000 দিতে হবে। ঠিক আছে, সো তোমরা মোটামুটি জিনিসটা বুঝতে পারছো। এখন আমাকে বলো যে আলফার কোন ভ্যালুর জন্য হচ্ছে তোমার টি2টা সবচেয়ে ছোট আসবে, এটা কে বলতে পারবো দেখি। স্যার 90 ডিগ্রি। 0 আলফা জিরোর জন্য না, আলফা জিরো হলে তো তখন তো টি2 থাকতেছেই না, সেটা করতে পারবো জি না। স্যার, মিনিমাম একদম 0 হয়ে যাবে স্যার। হ্যাঁ, তাহলে তো আর হবে না, টি2 তো একটা ভ্যালু থাকতে হবে। তাহলে কখন হচ্ছে যে টি2 ভ্যালুটা সবচেয়ে ছোট আসে? হ্যাঁ 45 নো 45 না। স্যার তুমি 90 ডিগ্রি। কিসে, কোনটা 90 ডিগ্রি? আলফা 90 ডিগ্রি। জি স্যার। আর T1 যখন 90 ডিগ্রি হবে তখন স্যার T2 টা সবচেয়ে কম হবে স্যার। টি1 90 ডিগ্রি কোন কিসের রেসপেক্টে, আমি তাহলে আঁকলাম, তোমাদের এক একটা যেটা বলতো সেটা আঁকি, তাহলে আমাদের সুবিধা হবে। টি1টা কোথায়, মানে টি1 এই বরাবর থাকতেছে, টি1 এর তো ডিরেকশন চেঞ্জ হচ্ছে, টি1 তো এইদিকেই কাজ করতেছে, কারণ টি1 তো ফিক্স, কারণ এইখানে তো 30 ডিগ্রিটা ঠিক করে দেওয়া আছে, 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি কিন্তু চেঞ্জ নাই, সো এটা 30 ডিগ্রি ফিক্সড। তো টি1 এর ডিরেকশন আমি জানি, কিন্তু টি1 এর ভ্যালু জানি না। তাহলে আমি কখন টি2 ছোট হচ্ছে, কখন, 90 ডিগ্রি হলে, কারণ স্যার সাইন কোথায় 90 ডিগ্রি, কিসের রেসপেক্টে, আমি কি এই যে এইটার রেসপেক্টে 5000 এর এক্সপেক্টে 5000 এর রেসপেক্টে 90 ডিগ্রি, ফাইন। এটা দিলাম যে এটা যদি 90 ডিগ্রি হয়, আমার দিলাম টি2, টি2 টি2 যদি এটা হয়, তাহলে হচ্ছে আমাদের, কিন্তু এটা কি ঠিক আছে, কেউ বলো তো ঠিক আছে নাকি ভুল আছে, আমাকে বলো। স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি কোনো রেজাল্টেন্ট থাকে কোনো ফোর্সের? 90 ডিগ্রি রেজাল্টেন্ট ফোর্স না, এটা তো তোমার তো এর রেসপেক্টে না, তো তুমি তো রেজাল্টেন্ট নিচ্ছ এর এবং এদের বেসিসে, সো এই দুজনে তো রেজাল্টেন্ট থাকতেই পারে, পারে না? আলফা কি 30 ডিগ্রি হবে স্যার 5000 এর? না, আলফা 30 ডিগ্রি হবে না। তোমরা একটু চিন্তা করে দেখো, তোমাদের সবাই ঠিক জায়গাটাই ধরছো, কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে পারছো না, তোমাদের লজিক ঠিক আছে, অনেকেই 90 স্যার ডিগ্রি বলছে। এখানে কি তাহলে স্যার টি2 টাই ম্যাক্সিমাম হচ্ছে, মানে 90 ডিগ্রিতে, তাহলে স্যার ওই টি1 এর সাথে হবে? ইয়েস, টি1 এর সাথে হচ্ছে টি2টা 90 ডিগ্রি হবে। এই টি2 এইটা যখন 90 ডিগ্রি হবে, তখন টি2 মিনিমাম। কারণ কি, তোমরা দেখো, আমরা যখন এই ছবিটা আঁকতেছি, ঠিক আছে, আমি তোমাদেরকে আগের মানে প্রবলেম এর জন্য আমি একটা কথা বলছিলাম, যে এই যে প্রত্যেকটা যে লাইন আছে, এই লাইনটা দিয়ে আমি কেমনে ফোর্স রিপ্রেজেন্ট করতেছি, কারণ এরা কি করতে সমানুপাতিক না, সেই জন্য তো আমি এটাকে 5000 বলতে পারতেছি, এটাকে টি1 বলতে পারছি, এবং কারণ হচ্ছে কি এরাই তো রিপ্রেজেন্ট করতেছে, তাই না? সো এখন এই টি2টা আসলে কি, টি2টা হচ্ছে এই পয়েন্টের সাথে এই লাইনের ডিস্টেন্স, রাইট? টি2টা কখনো এরকম যাইতে পারে, টি2টা এরকম যাইতে পারে, টি2টা এরকম যাইতে পারে, এনিওয়ে ইট ক্যান গো। ঠিক আছে, তাহলে এই যে টি2র যে বিভিন্ন এই পয়েন্টের রেসপেক্ট ডিসটেন্স, এখানে কোন পয়েন্টটা, কোন লাইনটা সবচেয়ে ছোট হবে, এই পয়েন্ট থেকে এখানে কোন লাইনটা ছোট হবে? যে লাইনটা হচ্ছে এখানে যেটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি তৈরি করতেছে। বুঝতে পারছো এটা সবাই? জি স্যার। সো তার মানে দাঁড়াচ্ছে আমরা পেয়ে গেলাম যে হচ্ছে যে আমাদেরকে টি2টা যখন টি1 এর সাথে 90 ডিগ্রি করবে, তখনই হচ্ছে টি2 ভ্যালু হচ্ছে সবচেয়ে কম। সো সেটা যদি হয়, তাহলে এখন আমরা প্রবলেমটা সলভ করতে পারবো, এটা তোমরা নিজেরাই করতে পারবে, আমাকে তাহলে তোমরা বলো। তাহলে আমি ছবিটা কিভাবে আঁকবো? এইটা হচ্ছে আমাদের 5000, ভালো কথা, আর এটা হচ্ছে টি1, সেটাও ভালো কথা, যেখানে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে টি1, আর আমাদের টি2 হচ্ছে এখান থেকে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আরেকটা অ্যাঙ্গেল কত হবে? এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি স্যার। 60 ডিগ্রি হবে। তাহলে এখন তোমরা আমাকে ক্যালকুলেট করে নিজেরা বের করে দাও টি1 এবং টি2 এর ভ্যালু, টি2 এর ভ্যালু কত, এটা আমি করব না। টি1 টি2 তাড়াতাড়ি করো, পরে আরো গুলো অঙ্ক আছে। কত আসে? স্যার টি1 এর ভ্যালু আসবে 4330.13। তার মানে কি লিখতে পারি? স্যার 4330। গুড। আর টি2? Second 2500। cos 30 মানে হচ্ছে হাফ, 2500। ঠিক আছে, বুঝা গেছে?
সো এই ধরনের কনসেপচুয়াল প্রবলেম তোমাদের থাকতে পারে যে তোমাদেরকে বলতে হবে যে কেন আর কি, মানে এটা কিন্তু অঙ্ক করে তোমরা বের করো না, এটা হচ্ছে তোমরা জিওমেট্রিক নলেজ খাটায় তোমরা বের করলা যে হচ্ছে যে 90 ডিগ্রিটাতে ছোট হবে, তাই না? এটা সুতরাং হচ্ছে এটা ক্যালকুলেশন না, এটা তোমাকে জানতে হবে যে আসলে কি কোনটার সাথে কি রিলেশন সেটার বেসিসে। তো এটা একটা গেল। তো এই প্রবলেম গুলো, এই টাইপের সিম্পল প্রবলেম তোমাদের হয়তো ইয়েতে থাকবে। সো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এই যে যখন আমাদের এই যে মানে এই ট্রায়াঙ্গেল ফোর্সটা হচ্ছে যে আমরা কখন ইউজ করতে পারলাম বলো তো, যে ফোর্স ট্রায়াঙ্গেলটা আমরা কখন ইউজ করতে পারলাম, কোন সিচুয়েশনে আমরা ফোর্স ট্রায়াঙ্গেল ইউজ করছি, কেউ বলতে পারবা? স্যার যখন রেজাল্টেন্ট আমরা জানতাম স্যার। না রেজাল্ট না জানলে তো হচ্ছে তোমাকে তো আমি জানতাম স্যার। না আমি যদি T1 T2 দিতাম তুমি তো রেজাল্টেন্ট এই ফোর্স ট্রায়াঙ্গেল ইউজ করে বের করতে পারতা, রাইট? মানে আমি কেন ফোর্স ট্রায়াঙ্গেল ইউজ করলাম, আমি অন্য কিছু ইউজ করলাম না কেন? ফোর্স ট্রায়াঙ্গেল ইউজ করার কারণটা কি স্পেসিফিক কেস? কারণ এখানে আমরা দুইটা অ্যাঙ্গেল জানতাম আগে থেকে স্যার, এরকম কিছু স্যার। হ্যাঁ কাছাকাছি গেছো। আরেকটা কি, কেউ একজন বলো। কারণ এখানে হচ্ছে যে আমরা কয়টা ফোর্স নিয়ে কাজ করতেছি? তিনটা ফোর্স। তিনটা ফোর্স নিয়ে কাজ করতেছি এবং তিনটা ফোর্স মিলে হচ্ছে কি করতেছে একটা, মানে কি যে একটা কম্বিনেশন তিনটা ফোর্সের। সেই কারণে হচ্ছে এখানে যদি চারটা ফোর্স থাকতো আমরা ট্রায়াঙ্গেল ইউজ করতে পারতাম না। তো সুতরাং হচ্ছে ফোর্স ট্রায়াঙ্গেল আমরা তখন ইউজ করতে পারবো যখন যদি কি হয় যে আমার ফোর্স দুইটা থাকে এবং তাদের একটা রেজাল্টেন্ট ফোর্স থাকে, তাইলে হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল ইউজ করতে পারবো। কিন্তু যদি না থাকে তাহলে আমরা ট্রায়াঙ্গেল ইউজ করতে পারবো না। তখন হচ্ছে কি করতে হবে, তখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি রেজাল্টেন্ট ফোর্স বের করবো আমরা কি দিয়ে, উপাংশ দিয়ে। উপাংশের ইংলিশ কি কারো মনে আছে? উপাংশের ইংলিশ কি? তখন উপাংশ বের করাকে কি বলে মনে নাই কারো? আমরা যখন কোন একটা ফোর্স কম্পোনেন্ট, যে কম্পোনেন্টে যখন রিজলভ করবো ফোর্সে সেটাকে উপাংশ বলা হয় আর কি। সো যেমন ধরো হচ্ছে যে এইখানে এই জিনিসও তোমরা আগে করে আসছো, এখানে জাস্ট হচ্ছে আমরা আসলে প্রবলেম গুলো কিভাবে সলভ করবো এটা দেখাই। মানে আমি এক্সপেক্ট করবো তোমরা এভাবে সলভ করবা, তাহলে পরবর্তীতে আর কি তোমাদের অন্য কমপ্লিকেটেড প্রবলেম গুলো সহজ হবে। সেটা হচ্ছে কি যে রেজাল্টেন্ট ফোর্স যখন হচ্ছে কি ফোর্স ইজ মোর দেন 3 ফোর্স, তখন হচ্ছে কি আমরা রেজাল্টেন্ট ফোর্স বের করতে পারবো। যেমন দেখো এখানে বলা আছে কি যে একটা বোল্ট আছে, বোল্টের চারপাশে হচ্ছে যে কি চারটা ফোর্স কাজ করতেছে। সো তোমাকে বলা হচ্ছে যে কি এই চারটা ফোর্সের কারণে এর উপরে রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে কত, এইটা তোমাকে বের করতে বলো। যে এখানে যে চারটা ফোর্স আছে F1 F2 F3 F4, এটা হচ্ছে কয়টা ফোর্স সেটা বের করতে বলা হচ্ছে। এখন তোমরা এটা হচ্ছে অনেক ভাবে করতে পারবা। সো তোমাদের মানে কি যে কোনো একটা কাজ গুছাই করতে যদি চাও, যেন কোথাও যদি ভুল হয় সেটা বের করা, বা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি যে জিনিসগুলো সবগুলা বুঝে করছো, জেনে করছো, সেটা যদি বলা হয় তাহলে তুমি অনেক প্রসেসই করতে পারো। তো তার মধ্যে একটা ফোর্স আমরা দেখাতে পারি যেটা হচ্ছে তোমরা সবাই এটা আসলে জানো, সেটা হচ্ছে এই যে এইটার ক্ষেত্রে ধরো বা এখানেই বলি যে আমি কি করতে পারি, এই প্রত্যেকটা ফোর্সের কি করতে পারি, প্রত্যেকটা ফোর্সের উপাংশে ভাগ করতে পারি কি বরাবর, এক্স এবং ওয়াই এক্সিস বরাবর। তারপরে কি করতে পারি যে প্রত্যেকটা এক্স এবং ওয়াই বরাবর হচ্ছে কি মানে কি করতে পারি যে সবগুলা ফোর্সের উপাংশ যেগুলো এক্স বরাবর কাজ করতেছে সেগুলা যোগ করতে পারি এফ অফ এক্স, আবার সবগুলা হচ্ছে কি সামেশন অফ এফ অফ ওয়াই বের করলেই তাহলে আমি কি পেয়ে যাব, এই সবগুলা ফোর্সের উপাংশগুলা এক্স বরাবর কত কি ফোর্স কাজ করতেছে এবং সবগুলা ফোর্সের উপাংশগুলো ওয়াই বরাবর কি কাজ করতেছে। তাহলে আমি যদি এই দুইটা এই সব চারটা ফোর্সকে আমি কি করলাম, তাহলে সামেশন করলে কি হয়ে গেল, চারটা ফোর্স দুইটা ফোর্স হয়ে গেল স্যার। দুইটা ফোর্স হয়ে গেল। দুইটা ফোর্সের মানে কি, দুইটা ফোর্স মানে কি দুইটা ফোর্সের পাচ্ছি কোথায়, এক্স এবং ওয়াই এক্সিস বরাবর। তাহলে এই দুইটা ফোর্স, এইটা যদি এখন আমি একটা পাই কি সামেশন অফ এফ অফ এক্স এই বরাবর পাই, আর একটা কি পাচ্ছি সামেশন অফ এটা যদি সামেশন অফ এফ অফ এক্স এই বরাবর পাচ্ছি এবং এখানে সামেশন অফ এফ ওয়াই এই বরাবর পাচ্ছি, তাহলে আমাকে রেজাল্টেন্ট বের করতে গেলে কি করতে হবে, এদের দুইজনের রেজাল্টেন্ট যদি আমি বের করি সেটা কোথায়, এই বরাবর যদি হয় তাহলে কি পেয়ে যাবে যে এই চারজনের রেজাল্টেন্ট ফোর্স আর এই রেজাল্টেন্ট ফোর্স সেম, তাই না? এটাই তো, এটা তো তোমরা করছো আগেও। সো সেইটার জন্য এখন আমরা কি করতেছি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফার্স্টে দেখি যে এই যে এইটা যেটা আছে এটার ক্ষেত্রে কি করবো, আমি এখন সবগুলাকে হচ্ছে উপাংশে ভাগ করবো, ঠিক আছে? সো ফার্স্টে F1 এর উপাংশ কি হবে, কি হবে কে বলতে পারবা? F1 এর x বরাবর উপাংশ কি হবে, F1 cos 30 cos 30, তাহলে F1 এরটা আমরা লিখে ফেলি। আর y বরাবর উপাংশ F1 sin 30। এরপরে F2 এর ক্ষেত্রে কি হবে, তাহলে F1 এর x বরাবর উপাংশ কি হবে, F2 এর F minus F2 cos মাইনাস F2 cos 70 cos 70। ঠিক আছে, গুড। তুমি আর কি করছো, এই 90 থেকে 20 বাদ দিয়ে এই পাশের 70 ডিগ্রি বের করে এটা করছো, রাইট? অথবা তুমি যদি এটা না করতে তাহলে কি লেখা যেত এখানে,
এটা কি লিখতে পারতাম যদি আমি 70 না ইউজ করতাম? কি লিখতে পারতো এখানে? অথবা স্যার sin 20 লেখা যেত। হ্যাঁ মাইনাস F2 sin 20 লেখা যেত। এটা তোমরা আগেও করছো, বোরিং লাগতে পারে হয়তো, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে জানতে হবে, কারণ অনেকেই ভুল করে, এই জন্য আর কি বলা। আর সিমিলারলি এ পাশ থেকে আমি তাহলে ভাঙতে পারি, এটা অর আর কি, অবশ্যই দুইটা সেম না, অর হয় এটা দিবা নাহলে এটা দিবা। আর এদিক বরাবর তাহলে কি থাকতেছে F2 70 ডিগ্রি যদি হয় তাহলে এটা কি হবে? এটা কি হয়ে যাবে? সাইন 70 হবে, অথবা অর কি F2 cos 20 ডিগ্রি। ঠিক আছে? সো সিমিলারলি এটা এরকম করে সবগুলা এর বের করতে পারবে। এর এক্স বরাবর কত হবে? F3 এর এক্স বরাবর কত? F3 এর এক্স বরাবর কত? F3 এর উপাংশ এক্স বরাবর কত হবে? স্যার 90 জিরো হবে, জিরো, 0 ডিগ্রি। কারণ এটা তো একদম নিচে ভার্টিক্যালি কাজ করছে, তো এদিকে থাকবে না। সিমিলারলি F4 এর পাওয়া যাবে। সো এখন তোমরা চাইলে এটা সবগুলা যোগ করে তুমি হচ্ছে কি পেতে পারবে? এটা হচ্ছে কি রেজাল্টেন্ট পাবা। এটা রেজাল্ট, F3 টা 0 কেন স্যার? কারণ F3 টা কি বরাবর কাজ করতেছে? F3 টা সরাসরি নিচের দিকে কাজ করতে, তাহলে আমরা ঠিক আছে আসো, তার মানে F3 যদি এই বরাবর কাজ করে তাহলে F3 এক্স বরাবর উপাংশ কি হবে? তুমি বলো, সূত্র বলো। F3 কত হওয়া উচিত? cos 90 cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে কত? ও 0, জি স্যার। 0 ডিগ্রি। ঠিক আছে, এটা তো তুমি ইকুয়েশন দিয়ে করলা, কিন্তু মেইন পরীক্ষার সময় আসলে এত ইকুয়েশন দিয়ে করতে কিন্তু সময় লাগবে। যেগুলো এরকম ভার্টিক্যাল হরিজন্টাল থাকতেছে, এটা তো তুমি আসলে দেখলেই বুঝতে পারতেছো যে কোন একটা অবজেক্ট যদি এই বরাবর তুমি ফোর্স অ্যাপ্লাই করো, এর কি এই বরাবর কোনো উপাংশ থাকার চান্স আছে? না স্যার, না নাই। স্যার। সো সুতরাং এই জিনিসগুলো হচ্ছে লজিক দিয়ে বাদ দিয়ে দিবা। যেমন ধরো হচ্ছে কোন একটা ফোর্স যদি এই বরাবর থাকে F2 বা F10, তাহলে অবশ্যই এটার y বরাবর কোনো উপাংশ থাকবে না। দেয়ার শুড বি নো উপাংশ অফ F10 across y আর কি। তো এরকম করার পরে তুমি সবগুলো পাইলা, তারপর এখানে সামেশন f(x) করলা। এটার অত বিস্তারিত দেখালাম না, এক জিনিস আসলে তোমরা আগে বহুবার করছো, সেটা আসলে ডিসকাস করার কিছু নাই। সো এটা গেল। সো এখন হচ্ছে কি যে এইটার পরে হচ্ছে যে টপিকটা আসবে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল। ঠিক আছে? সো ফার আমরা এখানে যেমন যেটা করছি যে এখানে অনেকগুলো ফোর্স কাজ করতেছে, কিন্তু কি হচ্ছে এদের রেজাল্টেন্ট একটা ফোর্স আছে। যেমন এইটা রেজাল্টেন্ট ফোর্স আসলে আমার একে দেওয়া উচিত, যেহেতু হচ্ছে আমি এতদূর করিনি। এটা রেজাল্টেন্ট ফোর্স যখন বের হবে তখন অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ফোর্সটা আসবে এরকম। ঠিক আছে? যেটা হচ্ছে যে এরকম যদি হয়, এখানে আলফা হবে, আলফাটা হবে যে 4.2 4.1 ডিগ্রি। এটা হচ্ছে কি রেজাল্টেন্ট ফোর্স, এটা ভ্যালু অ্যারাউন্ড 199.6 এদের সব। ঠিক আছে? স্যার তার মানে আলফাটা কিভাবে বের করলেন স্যার? আলফা বের করছে হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের যখন হচ্ছে, আচ্ছা ঠিক আছে ওটা বলি, যে তোমাদের এখানে যখন আমি এখানে উপাংশ পাইলাম, তারপর আমি তোমাদের কি বলছি, উপাংশ বের করার পরে সামেশন অফ কি করব? f অফ x করব। সামেশন অফ f অফ x মানে x বরাবর যতগুলো উপাংশ সব যোগ করব। কোনটা? এইটা যোগ করব, তারপরে হচ্ছে যে এইটা যোগ করব, তারপর হচ্ছে যে F4 এর যে উপাংশ আছে এই দিক বরাবর যেটা হবে F4 এটা কত হচ্ছে যে cos 15 ডিগ্রি, cos 15 ডিগ্রি। সো এটা যোগ করলে আমার f অফ x এর ভ্যালু আসতেছে তোমার অ্যারাউন্ড 199.1 সরি 199.1 নিউটন। সিমিলারলি আমার fy এর সামেশন অফ f অফ y আসতেছে হচ্ছে সামেশন অফ f অফ y ইকুয়ালস টু আসতেছে হচ্ছে যে, তুমি যদি করো আর কি, তুমি তো আজকে আই উড সাজেস্ট যে তোমরা একটু এটা নিজেরা করে দেখো যে আমার এটার সাথে অ্যানসার মিলে নাকি। ঠিক আছে? জি স্যার, বলবো স্যার। ভিডিওটা কি আজকে দিয়ে দেওয়া পসিবল? ভিডিও আমি এখন দিব না, ভিডিও পরে দিব। আমি তোমাদেরকে লেকচার শিট দিব, ভিডিও পরে দিব। লেকচার শিট দেখবা, লেকচার শিট দেখে মনে করবে, লেকচার তুলবা। সবাই লেকচার না তুললে এই মেকানিক্স এর প্রবলেম খুবই টাফ। ভিডিও দেখে দেখে হয় না, একটু চেষ্টা করে তোলার জন্য আর কি। জি স্যার। স্যার লেকচার শিটে কি এগুলো সলভ করা আছে স্যার? কারণ হচ্ছে কি স্যার, আমি যদি এখন লেকচার তুলতে যাই ক্লাসের মধ্যে স্যার, আমি এই যে অনেক কিছু মিস করে ফেলতেছিলাম, এই জন্যই স্যার করতেছিলাম। লেকচার শিটে সলভ করে এটা তোমার বইয়ের উদাহরণ আর কি, বইয়ে খুঁজলেই পাবা। যেগুলো বইয়ের উদাহরণ আছে সেগুলো আমি আর ইয়েতে দেই নাই আর কি। ঠিক আছে? মানে আমি আজকে আসলে আমার ট্যাব নাই, এই জন্য আমার লেখা খারাপ হচ্ছে। আমি চেষ্টা করবো যে নেক্সট দিনে যে লেকচার যেটা আমি হাতে লিখবো ওইটা সহই আর কি দিয়ে দিতে, যাতে তোমাদের কাছে থাকে। ঠিক আছে? সো ঠিক আছে, এখন হচ্ছে কি এখন এফ ওয়াই যেটা আসবে সেটা তোমার যোগ করলে আসবে অ্যারাউন্ড 14.3 নিউটন। 14.3 নিউটন। ঠিক আছে? সো এখন তোমাকে যদি এই যে এক্স বরাবর দেয়া থাকে হচ্ছে সাম ভ্যালু 199.1 আর ওয়াই বরাবর দেয়া আছে 14.3। এখন তুমি কি তুমি আমাকে বলো যে তুমি এটার অ্যাঙ্গেলটা আলফাটা কিভাবে বের করবে? কি সূত্র হবে তোমার? হোয়াট শুড বি দা সূত্র অফ আলফা যদি এটা রেজাল্টেন্ট হয়? এটা তোমার জানা উচিত, এটা তোমাদের একটু চেষ্টা করে দেখো। এটা যদি আলফা হয় তাহলে হোয়াট শুড বি দা আলফা? হ্যাঁ, কি হবে? tan ইনভার্স স্যার tan ইনভার্স y by 19.3 y by x
হ্যাঁ Y by 14.3 ডিভাইডেড বাই 199.1, ঠিক আছে? সো এই জিনিসগুলা কিন্তু তোমরা সবাই জানো, মানে কিন্তু এটা ভুলে যাওয়া খুবই স্বাভাবিক, আমি নিজেও মাঝে মাঝেই ভুলে যাই। তো তোমাদেরকে আই উড সাজেস্ট যে তোমরা এটা মানে বারবার বলি, কারণ হচ্ছে তোমরা করো না, অনেকে করলে সুবিধা হয় আর কি, তোমাদের নিজেদের সুবিধা। সো এটা আর কি কইরো যে হচ্ছে যে এই সূত্রগুলো যেগুলো মনে থাকতেছে না একটু দেখে নিও। সো এটা tan ইনভার্স করলে তখন এখান থেকে তোমার আসতেছে 4.1, আর এই দুইটাকে তুমি যদি স্কোয়ার করে রুট ওভার করো তাহলে হচ্ছে প্লাস করে স্কোয়ার করে রুট ওভার করলে তাহলে এটার এই রেজাল্টেন্টটা পাবো, যেটা হচ্ছে 199.6, ঠিক আছে? সো এতটুকু পর্যন্ত হইলো। এটার পরে এখন দাঁড়াচ্ছে কি যে আমি এইখানে কেন ঘুরে আসলাম, এটা আসলাম যে কারণ হচ্ছে এখানে অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই হয়েছে, এখানেও যেমন ধরো হচ্ছে দুইটা ফোর্স, যেমন এখানে দুইটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে এবং দুইটা ফোর্সের একটা রেজাল্টেন্ট ফোর্স ছিল, পরে এরা যখন টানতেছে তখন এটা হচ্ছে কি এদিক বরাবর মুভ করতেছে। সিমিলারলি এখানে যেমন চারটা ফোর্স ছিল, এদের একটা রেজাল্টেন্ট ফোর্স আছে যেটা হচ্ছে এই যে হরিজন্টালের সাথে 4.1 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতেছে, তার মানে এখানে একটা রেজাল্টেন্ট ফোর্স আছে। তাহলে ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল কখন হয়, যে কখন একটা পার্টিকেল হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে। ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম যদি নরমালি তোমাকে বলা যায় ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝায়, তখন তুমি কি বুঝো ইকুইলিব্রিয়াম? হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম? সামঞ্জস্যতা স্যার। স্যার। সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে কি? যে কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না, যে একটা সার্টেন কন্ডিশনে এসে হচ্ছে তোমার সাম্যাবস্থা আসছে। তো সাম্যাবস্থা কথাটা তোমরা কই দেখছিলা, মনে আছে কারো? স্যার কেমিস্ট্রিতে স্যার। কেমিস্ট্রি কি ঘটছিল বলো তো সাম্যাবস্থায়? স্যার বিক্রিয়ার ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন সমান ছিল। সমান ছিল, তার মানে এখানে কথাটা দাঁড়াচ্ছে কি যে তোমার ধরো যে যেমন ধরো একটা ধরো পিএইচ এর রিঅ্যাকশন আর কি, যে তোমার বিক্রিয়ার সামনে এবং মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন মানে রিভার্স রিঅ্যাকশন সমান ছিল বলে তোমার কি পিএইচটা কনস্ট্যান্ট থাকতো, কিন্তু রিঅ্যাকশন কি বন্ধ ছিল? ছিল না। যে মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে রিভার্স রিঅ্যাকশন হচ্ছে দুইটার এফেক্টটা হচ্ছে তোমার জিরো। সেম জিনিসটা হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে ওখানে যেমন ধরো একটা রিঅ্যাকশন ফোর্স যাচ্ছে, এখানে হচ্ছে তোমার অ্যাকচুয়াল ফোর্স যাচ্ছে। ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি হবে, ফোর্স ঠিকই থাকবে কিন্তু ফোর্সটা সবাই মিলে যখন হচ্ছে ওদের রেজাল্টেন্ট বের করবা সেইটা হচ্ছে ভ্যালুটা থাকবে জিরো। তার মানে কোনো একটা স্পেসিফিক দিকে কোনো ফোর্স যাচ্ছে না, ওরা একজন আরেকজনকে এমন ভাবে রিয়াক্ট করতেছে যে একজন একজনকে ক্যান্সেল আউট করে হচ্ছে কি জিরো অবস্থায় আছে। এই যে সিচুয়েশনটা সেটাকেই বলা হচ্ছে কি, তো এই জিনিসটাকে বলা হচ্ছে কি তোমার ইকুইলিব্রিয়াম। আচ্ছা একজন কমেন্ট করছো যে তোমার ল্যাগ হচ্ছে, আসলে অন্যদের কি সমস্যা আছে নাকি তোমরা দেখতে পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা তাহলে তোমার মনে হয় ইয়েদের সমস্যা, অসুবিধা নাই, তুমি পরে এটা ইয়ে দিয়ে এটা দেখে নিও, সমস্যা নাই, লেকচার দিয়ে ইয়ে করবো পরে দেখে নিও, ঠিক আছে? তো এই ইকুইলিব্রিয়ামটা কি হচ্ছে, যে পার্টিকেল ইকুইলিব্রিয়াম কি, যে পার্টিকেলের উপরে ফোর্স কাজ করতেছে, ফোর্স ঠিক আছে, ফোর্স বন্ধ হয়ে নাই, কিন্তু হচ্ছে কি করতেছে যে এরা তোমার একটা স্থির অবস্থা আছে। সেই জিনিসটা হচ্ছে যে এই উদাহরণটাতে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে একটা পার্টিকেল আছে, সেটা একটা পার্টিকেল হইতে পারে, একটা বক্স হইতে পারে, যার সেন্টারে হচ্ছে যে কি এই পয়েন্টটা কাজ করছে, একটা বক্সের ভিতরে হইতে পারে, এটা ধরে নিলাম যে আমরা একটা পার্টিকেল। সো পার্টিকেলের মধ্যে কি হচ্ছে, চারদিকে চার দিকও না ঠিক, এটা আসলে বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে যে এটা চারটা ফোর্স হচ্ছে কাজ করতেছে। সো এই চারটা ফোর্স যখন কাজ করতেছে দেখা যাচ্ছে এদের যখন আমি যোগ করতেছি দেখা যাচ্ছে যে সামেশন অফ এফ অফ এক্স কত আসতেছে, সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 0 আসতেছে এবং সামেশন অফ এফ অফ ওয়াই সমান সমান 0 আসতেছে, যখন এটা ইকুইলিব্রিয়াম অবস্থা আছে, যে সবগুলা একটা আরেকটাকে ক্যান্সেল আউট করতেছে। সো যখনই এরকম একটা সিচুয়েশন হবে তখন কি হবে, যে তুমি যদি এই ফোর্স গুলাকে একটার সাথে আরেকটা মানে কি যে সিরিয়ালি যোগ দিতে থাকো, তাহলে দেখবা যে কি যে সবচেয়ে লাস্টের যে ফোর্সটা আছে সেইটার যে কাকে টাচ করবে, সবচেয়ে ফার্স্টের যে ফোর্স যেখান থেকে অ্যাপ্লাই করছিল সেখানে যাবে। যে এখানে ফার্স্টে কি করছে, ফার্স্টে যে 300 পাউন্ড ফোর্সটাকে দিছে, তারপরে সেখান থেকে তারপর হচ্ছে যে কি F2 এই ফোর্সটাকে দিছে, তারপরে এটা থেকে হচ্ছে F3 এটাকে দিছে এবং F2 এটাকে দিছে। সো দেখা যাচ্ছে কি যেখান থেকে শুরু হয়েছে ফোর্স গুলো তুমি যোগ করতে করতে আবার আগের জায়গায় চলে আসে। সো বলা যায় যে ওটা হচ্ছে সাম্যাবস্থা। সো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে তুমি যদি চাও, এখানে তো কি আছে F1 F2 F3 F4 এই সিরিয়ালে করা হয়েছে, তুমি যদি F2 দিয়ে শুরু করো, তারপরে যদি F4 বসাও, তারপরে যদি F3 বসাও, তারপরে F1 বসাও, ওরা ডিফারেন্ট রাস্তায় যাবে। মানে আমি যদি এটা বলি যে ফার্স্টে F2, তাহলে হচ্ছে কি হবে, ও থেকে এই পয়েন্টে আসবে F2। তারপরে বলতেছি যে আমি এখন দিব F4, তাহলে F4 কি হবে, F4 এরকম কোনাকুনি উপরে উঠে গেছে, সো এটা F4টা এই বরাবর যাবে, এটা হচ্ছে F4, তারপর হচ্ছে কি F কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে F2, তারপরে কি থাকতেছে, এটা হচ্ছে ও পয়েন্ট, আমি ওকে অন্য রাস্তা দিয়ে শুরু করলাম। তারপরে কি বলছে, যদি যে F1 হয় তাহলে F1 কোন দিকে যাবে, F1 কোথায় ভার্টিক্যালি সরি হরিজন্টাল আছে, তাহলে F1 এদিকে যাবে, এটা হবে F1। তারপরে বাকি থাকতেছে কি F3, তাহলে F3 এরকম কোনাকুনি দেখা যাবে, F3 ঠিক এই পয়েন্টে এসে শেষ হয়েছে। বুঝা গেছে? সো যদি ইকুইলিব্রিয়াম অবস্থা থাকে, তুমি ফোর্সটা যেভাবেই ফোর্স আঁকো,
ফোর্সের যদি এই যে এটা না তো, এটা যে মাল্টিপল মানে কি যে লাইন দিয়ে যেটা ড্র করতেছো যদি করো, সবসময় কি হবে যে শুরু করবা যেদিক দিয়ে ঠিক শেষ হবে সেখানে। সো এইরকম যদি সিচুয়েশন হয় সেটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল। এবং স্ট্যাটিক্স যখন আমরা আসলে ডিসকাস করি, স্ট্যাটিক্স আসলে আমাদের কি হয়, একটা পার্টিকেল ইকুইলিব্রিয়ামে থাকে যেটা মুভ করে না, স্থির অবস্থা থাকে। যদি কোনো একটা ফিক্সড অবজেক্টের ভিতরে ফোর্স অ্যাপ্লাই করে, যেটা কি রিঅ্যাকশন ফোর্স গুলো হচ্ছে কি ওর ফোর্স গুলোকে হচ্ছে কি করে ব্যালেন্স করে দেয়, এবং মানে যে কোনো সিচুয়েশনে। সো স্ট্যাটিক্স এর ক্ষেত্রে তোমার আমাদের এই ইকুইলিব্রিয়াম অফ পার্টিকেল জিনিসটা হচ্ছে কাজে দিবে। ঠিক আছে? সো এরপরে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে যে আমরা বলবো, সেটা হচ্ছে কি যে ফ্রি বডি ডায়াগ্রাম। এবং এই ফ্রি বডি ডায়াগ্রামটা আমার এই কোর্সে আমি মিলিয়নস অফ টাইমস, মিলিয়নস না হলেও মানে হাজার হাজার বার হচ্ছে আমি ফ্রি বডি ডায়াগ্রামের কথা বলবো। ঠিক আছে? এবং মেকানিক্স এর হচ্ছে এই ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে মেকানিক্স এর মানে একদম পুরা ওয়ান অফ দ্য সেন্ট্রাল মানে কি যে মানে কি বলবো কনসেপ্ট, যে ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে? সো ফ্রি বডি ডায়াগ্রাম জিনিসটা কি? ফ্রি বডি ডায়াগ্রাম জিনিস হচ্ছে যে ধরো হচ্ছে যে একটা মেশিন থাকলো, সেই মেশিনের এখন মেশিন চলতেছে, হঠাৎ করে দেখা গেল যে মেশিনের একটা ধরো হচ্ছে যে একটা ধরো কি বলবো কি মেশিন দিব, ধরো হচ্ছে একটা ইঞ্জিন আছে। ঠিক আছে? একটা ইঞ্জিনের ভিতরে তোমার ধরো হচ্ছে ইঞ্জিনের পিস্টন গুলো হচ্ছে যে চলতেছে, চলতে চলতে হঠাৎ করে দেখা গেল যে একটা তোমাদের এই যে এটা কি থাকে, এই পিস্টনের সাথে যে রডটা লাগানো থাকে ওটার নাম কি মনে আছে কারো? কি বলে এটা? ক্র্যাঙ্কশ্যাফট স্যার। ক্র্যাঙ্কশ্যাফট তো এই যে সেন্টার যেটা রোটেট করে, কিন্তু ক্র্যাঙ্কশ্যাফটের সাথে পিস্টন কি দিয়ে কানেক্টেড থাকে? কানেক্টিং রড। কানেক্টিং রড দিয়ে কানেক্ট থাকে। গুড। সো কানেক্টিং রডটা হচ্ছে কি করছে, এটা কানেক্ট করছে। সো দেখা গেল কি যে তোমার এই কানেক্টিং রডটা হঠাৎ করে দেখা গেল কি ভেঙে গেল। এখন তোমাকে দরকার কি যে কানেক্টিং রডের ভিতরে এখানে হচ্ছে যে এই ফোর্সটা কত, কেন ভাঙলো, এটা তোমার বের করে, যে কত ফোর্স এটা ফেস করতেছে, এই পিস্টন কি পরিমাণ ফোর্স দিচ্ছে, সেটা কত ফোর্স করতেছে, সেই ফোর্সটা এখন হচ্ছে তোমার কি বলে নেয়ার মতো হচ্ছে এই ক্র্যাঙ্কশ্যাফটটা ছিল, নাকি এটা কোনো ধরনের ফেলিউর হয়েছে, বা তুমি এখন ডিজাইন করতে হচ্ছে কি পরিমাণ সাইজের দিবা সেইটা। এখন এই যে এত কিছু, এখন তোমাকে যদি এইটার ভিতরে ফোর্সটা বের করতে হয়, এখন তোমাকে তাহলে তো তোমার যদি এই ফোর্স বের করার জন্য যদি পুরো ইঞ্জিনটার যদি ইকুয়েশন সলভ করা লাগে, তাহলে তো তোমার সারা জীবন লেগে যাবে, সেটা সম্ভব না। সেক্ষেত্রে তোমার কি দরকার, যে শুধুমাত্র এই ক্র্যাঙ্ক শ্যাফটটা হচ্ছে কি, সরি কানেক্টিং রডটাই, যে কানেক্টিং রডটা দেখতে এরকম, কানেক্টিং রডটা দেখতে অনেকটা এরকম, যে এরকম করে সেখানে কানেক্ট করতেছে। সো কানেক্টিং রডের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার তার মানে কি দাঁড়াচ্ছে, শুধুমাত্র কানেক্টিং রডটার মধ্যে কত ফোর্স আছে সেটা তোমার জানলে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি কি করবা, শুধুমাত্র কানেক্টিং রডটার উপর কি কি ফোর্স কাজ করছে সেটা করবো। কি করবে, ইঞ্জিন থেকে আলাদা করে নিবা, তারপরে কানেক্টিং রডের উপর থেকে পিস্টন কি পরিমাণ ফোর্স দিচ্ছে, তারপরে কানেক্টিং রডটা হচ্ছে তোমাদের এই যে ক্র্যাঙ্ক শ্যাফটের মধ্যে কি পরিমাণ ফোর্স দিচ্ছে, এই যে ক্র্যাঙ্ক শ্যাফট এরকম হয়, এই যে এরকম এরকম করে হয়। সো এরকম ক্র্যাঙ্ক শ্যাফট যদি হয়, সো এই যে তুমি এই যে ক্র্যাঙ্ক শ্যাফট বা কানেক্টিং রডটাকে আলাদা করে এটার ভিতরে ফোর্স গুলা ক্যালকুলেট করতেছো, এইটাকেই বলা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রামের কাজটা হচ্ছে কি যে আমাদের কোন একটা বড় সিস্টেম থেকে একটা সার্টেন পার্ট নেই, যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করবো, সেই পার্টটাই হচ্ছে যে কি আমাদের ক্যালকুলেট করতে হবে। সো তখন হচ্ছে কি আমরা ফ্রি বডি ডায়াগ্রামে হেল্প নিব। ঠিক আছে? তার একটা খুব সুন্দর উদাহরণ, আমি এটা আসলে আগে ইউজ করতাম না, আজকে বই ঘাটতে যে দেখলাম, সেটা হচ্ছে কি যে এই স্ট্রাকচারটাতে দেয়া আছে আর কি। সো এখানে কি বলা হচ্ছে দেখো, যে একটা গাড়ির উপরে হচ্ছে যে একটা বক্স বসানো হচ্ছে। আমার মনে হয় তোমরা মোটামুটি সবাই এরকম সিচুয়েশন দেখছো, যে ট্রাকের মধ্যে থেকে মাল লোডিং আনলোডিং হচ্ছে, কখনো কখনো ক্রেন দিয়ে করা হয়, কখনো কখনো হচ্ছে ক্রেন না থাকলে ওই সিচুয়েশনের উপর বেস করে ইঞ্জিনিয়াররা চিন্তা করে যাচ্ছে ঠিক আছে এভাবে করা যায়। সো এটা কি করছে, যে ধরো এখানে এমন একটা সমস্যা যে এখানে ক্রেন আনা যাচ্ছে না, তখন কি করছে, এই যে তোমার বিল্ডিং এর এক পাশ থেকে দুইটা পুলি লাগাইছে, দুই পাশ থেকে দুইটা পুলি লাগায়, তারপরে এই পুলির উপর দিয়ে তার পাস করে দেখো এখানে বাঁধছে। ঠিক আছে? এখানে বাঁধছে, এখানে বাঁধার পরে তারপরে এই অবজেক্ট আছে। সো এরা যদি এখান থেকে পুল করে তাহলে এই তারটা এদিকে যাবে, এ যদি নিচের দিকে টানে তাহলে এই তারটা এদিকে যাবে। সো এরা দুজন যদি এদিকে দিকে মুভ করে তাহলে এরা রেজাল্টেন্ট ফোর্স কি হবে, এটাকে উপরের দিকে মুভ করবে, যে বক্সটা হচ্ছে উপরে উঠবে। সো বক্সটা উঠার পরে হয়তো ট্রাকটা এই পাশ থেকে সরে চলে যাবে, সরে চলে যাওয়ার পরে হয়তো তোমার তারপরে বক্সটাকে আবার নিচে নেবে। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম। এখন তোমাকে যদি বলা হয় যে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমরা এটা ডিজাইন করে ফেলছি, তুমি যে দড়ি কিনে আনো, ঠিক আছে? সো অ্যাজ এন ইঞ্জিনিয়ার তুমি দড়িটা কিভাবে কিনবা, কিসের বেসিসে দড়ি কিনবা? জাস্ট বাজারে যে ঠাস করে দড়ি কিনে না, তুমি কি জানতে চাও? ফোর্স স্ট্রেস কতটুকু নিতে পারে স্যার? হ্যাঁ, যে দড়িটার মধ্যে কতটুকু ফোর্স পড়বে তোমাকে এটা জানতে হবে। তারপর দোকানে যে বললো ভাই আমি এমন একটা তার লাগবে, এমন একটা রোপ লাগবে, এমন একটা ওয়্যার লাগবে যেটা হচ্ছে এই ফোর্সটা নিতে পারে, আমাকে এরকম একটা ওয়্যার দেন। সো সেটার জন্য তার মানে কি দাঁড়াচ্ছে, তোমার এই যে রোপের ভিতরে যে কি পরিমাণ ফোর্স আছে সেটা ক্যালকুলেট করতে হবে। ভালো কথা। এখন আমি যদি এই পুরা জিনিসটা চিন্তা করি, পুরা জিনিসটা আসলে কিন্তু আমার একটা পুরা কমপ্লেক্স সিস্টেমের সবকিছু আছে। ইভেন যেহেতু হচ্ছে পুলিটা এই বিল্ডিং এর মধ্যে অ্যাটাচ করছি, তার মানে কি আছে যে এই বিল্ডিংটাও হচ্ছে যে কি এই ডিজাইনের মধ্যে পড়ে। এখন আমার এই দড়িবের কি পরিমাণ ফোর্স আছে সেইটা বের করা যদি এখন আমার বিল্ডিং এর হিসাবও করা লাগে, বিল্ডিং এর এখানে কত ফোর্স পড়তেছে, তাইলে তো হইলো না।
তাহলে তো হচ্ছে যে আমার জন্য জিনিসটা অনেক টাফ হয়ে গেল, অনেক কিছু চিন্তা করতে হবে। সেজন্য কি করব যে আমরা হচ্ছে কি ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে নেব। কি করব যে আমার দরকার নেই এত কিছু, আমি কি করতে পারি, আমি যদি জিনিসটাকে এতটুকু যদি আইসোলেট করে ফেলি, এতটুকু মানে কি ট্রাকও বাদ, জাস্ট হচ্ছে এই দড়ি এখান থেকে এই যে এতটুকু, তাহলে কি হয়ে যাচ্ছে আমার কিন্তু এই যে দড়ির এইখানে এই দুইটা দড়িতে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা বের হবে। সিমিলার এইটা যদি বের হয় তাহলে এই দড়িটা আসলে এইখানেও সেম ফোর্স অ্যাপ্লাই হবে। সেই কারণে দেখো আমি বিল্ডিং, মানুষ, তারপরে যে পুলি এসব সব বাদ দেওয়ার জন্য আমি কি করলাম, এই জিনিসটাকে হচ্ছে যে এখান থেকে এতটুকু কেটে হচ্ছে আলাদা করে ফেললাম। ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে যে এখানে দিচ্ছে। এবং দেখো ইন্টারেস্টিংলি কি হচ্ছে, আমার কি বলা আছে যে এখানে হচ্ছে যে এই বক্সটার ওজন দেওয়া আছে কত, 75 কেজি। ঠিক আছে, 75 কেজির একটা বক্স আছে। ঠিক আছে, তাহলে এই যে যদি আমি এখন এইটা চিন্তা করি, এই স্ট্রাকচার চিন্তা, তাহলে কি হচ্ছে যে এই এই কি বলে এই পয়েন্টটাকে আমি একটা পার্টিকেল হিসেবে চিন্তা করছি, এই পার্টিকেলের উপর নিচের দিকে বক্সটা একটা ফোর্স দিচ্ছে, এদিক থেকে তারটা একটা ফোর্স দিচ্ছে, এদিক থেকে এই তারটা ফোর্স দিচ্ছে। সো সেই জিনিসটা দেখো এখানে সুন্দর করে আসছে। কি করছে, এই টিএবি হচ্ছে কি, যে টিএবি এই বরাবর একটা ফোর্স, তারপরে টিএসি হচ্ছে এই বরাবর ফোর্স, এবং আমার এই ওয়েটটা হচ্ছে নিচের দিকে। তাহলে আমার কিন্তু এখানে তিনটা ফোর্স আছে, এবং তিনটা ফোর্সের করেসপন্ডিং এই যে এখানে 75 কেজি থেকে এখানে নিউটন কিভাবে আসছে, জি দিয়ে গুণ দিয়ে জি দিয়ে গুনছে। তো 75 কে জি দিয়ে গুনছে, এখানে 736 আসছে, এখানে টিএবি আছে, টিএসএস। সো এখানে আমরা মোটামুটি কিন্তু আমাদের একটা কি পেয়ে গেলাম, আমাদের একটা কি বলে ফোর্স বডি ডায়াগ্রাম, ফোর্সের যে ইয়ে আছে ফ্রি বডি ডায়াগ্রাম, সেটা পেয়ে গেলাম যে এই ফ্রি বডি ডায়াগ্রামে তিনটা ফোর্স আছে। হ্যাঁ বলো। ফ্রি বডি ডায়াগ্রাম থেকে ফোর্স ট্রায়াঙ্গেলে কেমনে নিল এটা স্যার? এখন হচ্ছে কি যে এই তিনটা ফোর্স কি আছে, যে আমি এখান থেকে টিএবি দিচ্ছি, এই কারণে তো হচ্ছে এই অবজেক্টটা এখানে স্থির অবস্থা আছে, রাইট? যে মানে এটা ওয়েটটা নিচের দিকে কাজ করছে, একে ব্যালেন্স করছে কি, এরা দুজন ব্যালেন্স করছে না, মানে এরা তো এটাকে উঠায় কি করছে, ভাষায় রাখছে, এটা তো উঠায় একদম উপরে উঠায় নিবে না, ওরা চাচ্ছে কি যে এই যে সামান্য পরিমাণ ভাসাইছে, তো ভাসানোর জন্য কি করছে, এখন তাকে ধরে রাখতে হচ্ছে। মানে এটা কি অবস্থা আছে, এটা এখন এই অবজেক্টটা ভাসমান অবস্থা আছে, ভাসমান, এবং এটা কি মানে সাইন্টিফিক্যাল মেকানিক্যালি এটা কি বলে যে কি অবস্থায় আছে, ইকুইলিব্রিয়াম স্যার। ইকুইলিব্রিয়াম অবস্থা আছে, কারণ এটাকে একটু উঠায় আমি মুভ করতেছি, তবে ইকুইলিব্রিয়াম অবস্থা আছে। সো তাহলে যদি ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে দেখো, তাহলে আমি এটা থেকে এটা কি ট্রায়াঙ্গেল আঁকতে পারি না? কারণ ইকুইলিব্রিয়াম অবস্থা থাকার অর্থে আমি কি বলছি, যদি ইকুইলিব্রিয়াম অবস্থা থাকে তাহলে যে কয়টা ফোর্স আছে সবগুলো ফোর্স যদি আমি একটার সাথে একটা অ্যাড করি, তাহলে তারা কি হবে, একটা মাথা থেকে শুরু হয়ে শেষ মাথায় যে আবার শেষ হবে না, এটাই তো আমি বলছিলাম, তাই না? জি স্যার। তো সেই জন্য হচ্ছে যে এই তিনটাকে হচ্ছে জোড়া লাগায় হচ্ছে এখানে করা হয়েছে, এবং করেসপন্ডিং যে অ্যাঙ্গেল গুলো আছে তোমরা তোমাদের জিওমেট্রিক নলেজ ইউজ করে এই কার সাথে কত অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেলটা কত আসলে, তাও এবির সাথে হচ্ছে যে এইটার অ্যাঙ্গেল হচ্ছে 50 + 90। সিমিলারলি যদি আমি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, এই যে এই অ্যাঙ্গেলটা, তাহলে কি হবে, দাঁড়া এটাকে পরিষ্কার করো, তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে কিভাবে বের করছি সেটা। এখান থেকে এটা অ্যাঙ্গেল দেয়াই আছে, এই যে এখানে কি হচ্ছে যে আমাদের কি দরকার, যে এইখানে কি করছে দেখো 736 নিউটন, এটাকে সবার সমান সমান নিচের দিকে লাইন রাখছে। ঠিক আছে, তারপরে কি করছে যে এখন এই লাইনের সাথে কি হচ্ছে, আমি কি করছি এই বরাবর হচ্ছে কোনটা, টিএসি টা এই বরাবর যাচ্ছে, কারণ আমি তো একটা একটা করে আঁকবো, তাহলে টিএসি টাকে এখান থেকে এখানে নিয়ে আসছি। সো এখানে দেখো টিএসি হচ্ছে এখানে কত ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, সো 30 ডিগ্রি দেওয়া থাকলে এইখানে এটা কত ডিগ্রি, 50 স্যার। 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সো আমি তাহলে এখানে এটাকে 60 ডিগ্রি দিতে পারি না, দেওয়া যায়, মানে এটা কি 60 ডিগ্রি দেওয়া যায়, দেখো এটা এখানে 60 ডিগ্রি দিচ্ছে। সিমিলারলি এখন দেখো যে হচ্ছে কি যে এই যে এইটার সাথে এই যে এই লাইনের সাথে এ কতটুকু তৈরি করছে, সেটা অবশ্য আমরা এখন বের করতে পারবো না, আমরা কোনটা বের করতে পারবো, তো এখানে আবার ক্লিয়ার করি। আমি জাস্ট হচ্ছে তোমরা জিওমেট্রিক নলেজ যেটা আছে সেটা ইউজ করতেছি। সো এখানে দেখো আমরা ওই 40 ডিগ্রিটা বের করতে পারি স্যার। 40 ডিগ্রি বের করতে হবে কিভাবে, যে এইটার সাথে এখানে এইটা কত ডিগ্রি তৈরি করতেছে, এখান থেকে এটা এইখান থেকে এতটুকু হচ্ছে 50 ডিগ্রি, এইটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে হচ্ছে যে এখান থেকে এটার করেসপন্ডিং আমি বের করতে পারি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি, এটা 40 ডিগ্রি আসতেছে। ঠিক আছে, সো এটা হইলো, কারণ হচ্ছে কত, এই পুরাটা কত 180 ডিগ্রি, এখান থেকে 90 আর 50 বাদ দিলে কত আসে, এখানে 40 ডিগ্রি। সো এটা হচ্ছে 40। সো এটা যদি 40 হয়, এটা 60 হয়, তাহলে অবভিয়াসলি এটা কত হবে, 80 ডিগ্রি হবে। সো এটার মাধ্যমে হচ্ছে আমি ট্রায়াঙ্গেলটা বের করতে পারবো। ঠিক আছে, সো এখান থেকে এখন তোমরা চাইলেই তোমরা হচ্ছে কি তোমাদের এই যে টিএবি আর টিএসি টা বের করতে পারো, যে এই দুইটা ফোর্স এখানে কোন পুলিতে হচ্ছে কত পরিমাণ ফোর্স হচ্ছে যে কি ফেস করতেছে, কত বলো তো আমাকে একটু, এইটা বলো, তাহলে আজকে ক্লাস এখানে সমাপ্ত। বের করে বলো টিএবি আর টিএসি ভ্যালুটা বলো। স্যার এখানে স্যার ইকুইলিব্রিয়াম পজিশনে কেমনে আছে একটু আবার বলবেন? ইকুইলিব্রিয়াম পজিশন আছে কারণ হচ্ছে তুমি তো এটাকে পুলি দিয়ে উঠাইছো, ঠিক আছে,
পুলি দিয়ে যেহেতু উঠাইছো, এখানে উঠাতে এটাকে স্থির অবস্থায় রাখছে, তাই না? এটা তো হচ্ছে যে এটা তার উপরে উঠাচ্ছেন, এটা হচ্ছে যে টান দিয়ে, এটা তো মানে যে তুমি জিনিসটা নর্মাল মানে ফিজিক্যাল ভাবে চিন্তা করো যে তুমি যদি ধরো হচ্ছে এইটার কথা বাদ দাও, তোমাকে যদি বলা হয় যে আচ্ছা তোমাকে একটা বক্স দিচ্ছি, তুমি একটা দড়ি দিয়ে তুলো, যে তোমার ধরো হচ্ছে যে তুমি উপরে দাঁড়ায় আছো, তোমার হাতে একটা দড়ি দেওয়া হলো, দড়ি দিয়ে একটা হচ্ছে যেখানে বক্স দেওয়া হলো, ঠিক আছে? বক্সটা অত ভারী না, ধরো 5 কেজির একটা বক্স দিলাম, তুমি 5 কেজির বক্সটাকে কিছুক্ষণ উঠায় ধরো হচ্ছে যে মাটি থেকে একটু উপরে উঠায় এই অবস্থা কি ভাষায় রাখতে পারবা নাকি পারবা না? স্যার পারা যাবে। পারা যাবে। তো এই অবস্থা এটা কি অবস্থায় আছে? জি স্যার বুঝতে পারছি, Equilibrium. ইকুইলিব্রিয়াম। সিমিলার এরাও কি করছে, এদের তো আসলে এটা ওরা তো জাস্ট ট্রাক থেকে না হবে, এটা কিন্তু এটাকে নিয়ে কিন্তু ছাদে উঠাচ্ছে না, কিন্তু এদের কাজ কি শুধুমাত্র এটাকে জাস্ট আলগা করবে যেন হচ্ছে ট্রাকটা সরে যেতে পারে, তখন এটাকে আবার এটা মাটিতে রেখে দিতে পারে। সেই জন্য ওরা কি করছে, ফার্স্টে আস্তে করে মানে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেটা কত ঠিক এইটার সমপরিমাণ ফোর্স হচ্ছে যে এমন না, এরা এমন ভাবে ফোর্স দিচ্ছে যেন এইটার সমপরিমাণ একটা অপোজিটের রিয়াকশন ফোর্স উল্টা দিয়ে কাজ করে, যাতে এইটাকে হচ্ছে কি জাস্ট হচ্ছে কি তোমার ব্যালেন্স করে রাখা যায়, একটা সার্টেন হাইটে উঠেছে, তারপর হচ্ছে এটাকে সরায়, তারপর হচ্ছে কি এটাকে ব্লক করছে। তো তার মানে কি স্যার পার্টিকেল স্থির অবস্থায় থাকলে এটা কি ইকুইলিব্রিয়াম পজিশনে বলা যাবে? হ্যাঁ, পার্টিকেল স্থির অবস্থায় থাকলে ইকুইলিব্রিয়াম, কারণ স্থির অবস্থা আছে বলেই তো তোমার এই যে দেখো এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটার সাথে একটা মিলে গেছে, তাই না? স্থির অবস্থায় না থাকলে তো মিলতো না, তো তোমার কি থাকতো, একটা রেজাল্টেন্ট ফোর্স থাকতো, রেজাল্টেন্ট ফোর্স থাকার থেকে এটা ওইদিকে মুভ করতে থাকতো, কিন্তু তো মুভ করে নাই তো, এটা তো আমি উঠানোর পরে একটা জায়গায় স্থির অবস্থায় রেখে দিছি আর কি, সেই কারণে এই অ্যাঙ্গেলটা, তাই না? জি স্যার বুঝতে পারছি। স্যার ঠিক আছে, এটা কি কেউ বের করছো কত আছে টিএবি আর টিএসি? জি স্যার, টিএবি স্যার 647 নিউটন আর টিএসি 480 নিউটন। 480 647 আর 480, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো তোমাদের আজকে ক্লাস টাইম শেষ হয়ে গেছে, তো আজকে এতটুকুই। তোমাদের নেক্সট ক্লাস তো তোমাদের সাথে আমার একবারে আবার রবিবারে, রাইট? জি স্যার রবিবারে। ওকে ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে হ্যাঁ বলো স্যার মানে ক্লাস শেষে মানে কি ম্যাটেরিয়াল দিয়ে দিবেন স্যার, যেটা দেখে আমি একটু তুলতে পারি স্যার, কারণ নেট মাঝে লেকচার শিটটা দিয়ে দিব, লেকচার শিট তুলে দিব, এবং নেক্সট ক্লাস থেকে আমি আমার ওই যে এই ড্রয়িং গুলো আসলে অবশ্যই এই ড্রয়িং যা আছে আমি তাই দিয়ে দিব না, তোমার তাহলে একটু বুঝতে সুবিধা হবে, একেবারে তো নাই। আর যেটা হচ্ছে এই যে আজকে যে দুইটা উদাহরণ করেছি সব হচ্ছে তোমার বইয়ের থেকে করা, তুমি ওই বইটা খুললে এগুলো সবই পাবা আর কি। আর আমি নেক্সট ক্লাস থেকে হ্যাঁ বলো। স্যার লেকচার 1 আর লেকচার 2টা স্যার আপলোড করে দিলে ওই রাতে একটু পড়তে পারবো। আচ্ছা আমি এখন থেকে ওই দিনেরটা ওই দিনই দিব, যাও, আমার আসলে ইয়া হয়ে গেছে, প্রচন্ড ব্যস্ত তো আমরা, এগুলা কোনো মাথা ঠিক নেই এখন আমাদের, তো যাই হোক আমি সবগুলো দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? আর ভিডিওটা আমি দেখি, হ্যাঁ মানে স্যার ভিডিওটা একটু দিয়ে দিলে ভালো হতো স্যার। ভিডিও আচ্ছা দিয়ে দিব না, ঠিক আছে দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব।